গাড়ি চলেছে রাস্তা দিয়ে স্টেশনের দিকে। রহিমগঞ্জ স্টেশন সংলগ্ন রাস্তা মোটামুটি নিঝুম বলাই চলে। এমন সময় গাড়ির পেছনের সিটে বসে থাকা ডাক্তার রিতমের ফোনটা বেজে ওঠে। আরে হ্যাঁ, বেরিয়ে পড়েছি, এই তো চলেই এসেছি, আর মিনিট দুয়েক। এত দেরি হলো কেন? বলেছিলাম যে 9টার মধ্যে বেরিয়ে পড়তে। শেষ ট্রেনটাতে 10টা 5-এ, আর পাবে ওটা? আরে বেরোতে যাব, আর একটা এমআই পেশেন্ট, কি করব? তাও ওটাকে ছেড়ে দিয়ে এলাম শিবমের হাতে। ও বলল এখন যা, না হলে ট্রেন পাবি না। কি কি ইঞ্জেকশন দিতে হবে তা আমি ওকে বলে এসেছি, কি যে করবে কে জানে। ট্রেনে উঠে আরেকবার ফোন করতে হবে ওকে। আচ্ছা রাখো, এখন স্টেশনে এসে গেছি, দেখি ছুটে ট্রেনটা পাওয়া যায় কিনা। বাই। রিতম গাড়ি থেকে নেমে টাকাটা দিয়েই ছুটতে শুরু করলো প্ল্যাটফর্মের দিকে। ড্রাইভার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রিতম সেসব শোনার জন্য এক মুহূর্ত অপেক্ষা করল না। রহিমগঞ্জ স্টেশনটার সামনে সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে টিকিট কাউন্টার। একটা মাত্র ল্যাম্পপোস্টের আলোয় আধো অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা। এই স্টেশনে ট্রেনে উঠলে টিকিট কাটতে হয় না। এরপরে টিটি কাউকে বিনা টিকিটে ধরলেও শুধু এই স্টেশনের নাম বলতে হয়, আর সমস্যা হয় না কারোর, কারণ সকলে জানে এই স্টেশনের ইতিহাস। কিন্তু জানা ছিল না একমাত্র রিতমের। সে এসেছে এখানে মাত্র 1 মাস। রহিমগঞ্জ হেলথ সেন্টারে তার প্রথম পোস্টিং হয়েছে। 1 মাস পরে এই প্রথম সে বাড়ি ফিরছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, দাঁড়ান! সে থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। একটা পাগল মতন লোক, গায়ে একটা ছেঁড়া চাদর আর হাফ প্যান্ট। এই ঠান্ডাতেও একটুও না কেঁপে এইভাবে অর্ধনগ্ন শরীরে কিভাবে দাঁড়িয়ে আছে তা দেখে রিতম বিস্মিত হলো। চোখগুলো কিরকম একটা ধোঁয়া ধোঁয়া লাগলো। অন্ধকারে চাদরের নিচ থেকে হাতগুলো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। হাফ প্যান্টের নিচে থেকে হাঁটু অবধি একটা মাত্র পা দৃশ্যমান, তারপর সেটাও অন্ধকারে হারিয়ে গেছে। রিতম হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? আমি ট্রেন ধরতে যাচ্ছি, পিছন থেকে ডাকলেন কেন? ট্রেনটা এবার মিস হয়ে যাবে আপনার জন্য। যাবেন না? আপনি জানেন না এখানে শেষ ট্রেন কখন আসে? হ্যাঁ জানি তো, কিন্তু আপনার সাথে কথা বললে ওটাও আর পাবো না। না জানেন না? জানলে এখানে এই সময় আসতেন না। এখানে এই সময়ে কেউ থাকে না। রাত 10টার পর কোনো পার্থিব ট্রেন এই স্টেশন দিয়ে যায় না। যেটা যায় সেটা এ জগতের ট্রেন নয়, সে ট্রেন নরকের। কে বলেছে? আমি জানি লাস্ট ট্রেন 10টা 5-এ। না না, যাই হয়ে যাক, ও ট্রেনে আপনি যাবেন না। ও ট্রেনের পর আর কোনো স্টেশনে থামবে না। এই জানতো, নিজের কাজে যান। আমি যে ট্রেনেই যাই না কেন, তাতে আপনার কি? যত সব পাগলের কারবার, দূর। এইসবের মধ্যেই দূর থেকে একটা ট্রেনের হুইসেল কানে এলো রিতমের। এক্ষুনি ছাড়বে বলে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। যা, ওই হুইসেল দিয়ে দিল। ধুর, তাড়াতাড়ির সময় যত সব ঝামেলা। বলেই এক ছুট দিল রিতম। বেটা, ডাক্তার হওয়াটাই ভুল হলো। এসব জায়গায় কেন যে পোস্টিং দেয় কে জানে। আরো একজন, আর কতজনের বলি চায় ওরা? ঈশ্বর রক্ষা করুন। সেই লোকটি এক দৃষ্টে চেয়ে রইল। ট্রেনে উঠে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল একটা জানালার পাশের সিটে। বেশ কিছুক্ষণ চোখ বুজে মাথা পেছনের দিকে সিটে হেলিয়ে হাঁপাতে লাগলো সে। যখন স্বাভাবিক অবস্থায় ফিরল তখন ট্রেন বেশ ভালোই গতি তুলেছে। চারিদিকে তাকালো রিতম, সবকিছুই স্বাভাবিক। ট্রেন ছুটে চলেছে নিজস্ব গতিতে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এসে লাগছে রিতমের গায়ে, বুকে। গাটা একটু শিরশির করে উঠল তার। শেষ ট্রেন বলেই হয়তো ওর কামরাতে কোনো লোক নেই। পেছনের দিকটা যদিও দেখেনি সে, কিন্তু সামনে কোনো লোকই নেই।
ফাঁকা সিটগুলোয় রাতের ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে। কোনো লোক নেই কামরাতে, যদি চোর টোর আসে তাহলে তো সব যাবে। উফ, ঠান্ডা হাওয়ায় বড্ড শীত করছে। না, জানলাটা দেখছি আবার বন্ধ না করলেই নয়। বন্ধ করবেন না, ওর সময়েও নিজেই বন্ধ হয়ে যাবে। রিতম চমকে সামনের দিকে তাকালো। একটা লোক বুক পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, মাথায় একটা উলের মাফলার জড়ানো, মাথা নিচু করে বসে আছে তার সামনে। মুখটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, হাতগুলোও হয়তো ঠান্ডায় সে চাদরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। সরি, আমার ঠান্ডা লাগছে, তাই বন্ধ করছি জানলা। না, করবেন না। এই ট্রেনে যখন তখন জানলা দরজা বন্ধ হয় না, অনেকে মাঝ রাস্তা থেকে ওঠে এই ট্রেনে। মানে আমি কি দরজা বন্ধ করছি যে কেউ উঠতে পারবে না? আর আপনার দিকের জানলা তো খোলাই আছে, আপনার অসুবিধাটা কি হচ্ছে? আমার অসুবিধা নয়, যারা এই ট্রেনে উঠবে তাদের অসুবিধা হবে, আর তাদের অসুবিধা হলে কিন্তু শেষের কথাগুলোর মধ্যে কেমন যেন একটা গা শিরশিরে ভাব ছিল। তার সাথে ওই রক্ত হিম করে দেওয়া হাসির শব্দ রিতমকে জানলা বন্ধ করা থেকে বিরত রাখতে বাধ্য করল। কে আপনি? মাঝে তো একবারও ট্রেন থামেনি। আপনি কোথা থেকে উঠলেন? রহিমগঞ্জ থেকে তো আপনি ওঠেননি। আপনি খেয়াল করেননি হয়তো, আমি যে তার পরের স্টেশনেই উঠলাম। পরের স্টেশন মানে? মাঝে তো ট্রেন একবারও থামেনি, শুধু একবার একটু স্পিড কমে এসেছিল। হ্যাঁ, আমাদের ওঠার জন্য ওটাই যথেষ্ট। আর রহিমগঞ্জের পর আর কোথাও থামবে না এই ট্রেন। লোকটা পাগল নাকি? চলন্ত ট্রেনে কিভাবে উঠবে? এ নিশ্চয়ই মিথ্যা কথা বলে ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর দুজনেই চুপ করে গেল, কেউ কোনো কথা বলল না। লোকটা এতক্ষণ কথা বললেও সে মাথা নিচু করেই ছিল, তাই মুখটা এখনো দেখেনি রিতম। রিতম নিজের ফোনটা বের করে দেখল, তখন বাজে 10:25। আর 5 মিনিট পরেই পরের স্টেশন কুলতলি। না, একবার শিবমকে ফোন করে দেখি পেশেন্টের কি অবস্থা। এই ভেবে শিবমকে ফোন করার চেষ্টা করল রিতম, কিন্তু নেটওয়ার্ক নেই, তাই কল গেল না। বিরক্ত হয়ে রিতম ফোনটা নিজের পকেটে ভরে রাখল। আর তখনই জানলার বাইরে তাকিয়ে রিতম অবাক হয়ে গেল। ট্রেনটা একটা স্টেশন অতিক্রম করে যাচ্ছে দ্রুত বেগে। স্টেশনে যে লোক নেই তা নয়, কিন্তু একটা বিস্ময়কর ঘটনা দেখল রিতম। প্রতিটা লোকই ট্রেনের উল্টো দিকে মুখ নিচু করে বসে আছে। একদম অস্বাভাবিক কিছু না হলেও ওর মনে হলো লোকগুলো যেন ট্রেনটা যাতে না দেখতে হয় সেজন্যই এরকমভাবে বসে আছে। কিন্তু তারপরই দ্বিতীয় ঝটকাটা লাগলো। স্টেশনের শেষ প্রান্তের হলুদ বোর্ডে লেখা কুলতলি। সে চমকে উঠল, সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে দেখল সময় 10:30। আরে হ্যাঁ, এখনই তো কুলতলি থামার কথা ট্রেনটার। কি বলেছিলাম, এ ট্রেন আর থামবে না। রহিমগঞ্জই প্রথম আর শেষ স্টপেজ এ ট্রেনের। বলেই একটা ঠান্ডা রক্ত হিম করা হাসি হেসে উঠল সে। রিতম ভয়ে কাঁপতে শুরু করলো। ভয় আর জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস তার শরীরে একটা কাঁপুনি দিয়ে যাচ্ছে। জানলা থেকে কিছুটা সরে এসে বসলো সে, আর সাথে সাথে তার শরীরের মধ্যে একটা বিদ্যুৎ স্রোত খেলে গেল। দেহের প্রতিটা লোম খাড়া হয়ে গেল, তার কাঁটা দিয়ে উঠল হাতে পায়ে। সাধারণ মানুষ হলে হয়তো তাদের এই অবস্থা হতো না, কিন্তু রিতম একজন ডাক্তার। ঘটনাটা খুবই স্বাভাবিক। তার সামনের সিটে একজন মহিলা, আর তার পাশে আরেকটা লোক তার দিকেই মুখ করে বসে আছে। তারা কখন যে ট্রেনে উঠেছে
কেউ জানে না। রিতমের দিকে তাকিয়ে সেই বউটা হাসছে একটু একটু, মাথার পিছনে ঘোমটা তোলা, কপালে আর সিঁথিতে লাল সিঁদুর জল করছে, পরনে লাল শাড়ি। কিন্তু রিতমের হাসি উড়ে গিয়ে তখন ভয়ে মুখ ঘেমে উঠেছে, কারণ রিতম এক দেখাতেই স্পষ্ট বুঝেছে তার দিকে তাকিয়ে থাকা বউটার রিগর মর্টিস হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুর পর তার শরীরের পেশি শক্ত হয়ে গেছে। রিতম ঘামে সম্পূর্ণ ভিজে গেছে, নিজের পায়ের তলায় ভিজে ভিজে অনুভব করছে সে। জুতোর নিচে জলের মতো কিছু একটাতে পা ঠেকায় ছপ ছপ শব্দ হচ্ছে। রিতম মাথা নামিয়ে নিচে তাকালো, আর সাথে সাথে আর্তনাদ করে ছিটকে উঠে দাঁড়ালো। লাল রক্তের একটা স্রোত বয়ে আসছে সামনের সিটের তলা দিয়ে, গোটা জুতো তার লাল হয়ে গেছে, কিছুটা রক্ত ছিটকে লাগছে তার প্যান্টে। সে রক্তের দাগটা অনুসরণ করলো, আস্তে আস্তে সামনের দিকে মাথা তুলে যা দেখলো তাতে তার কলজে গলায় উঠে এলো। বউটার পাশের লোকটার সারা শরীর এতক্ষণ একটা কালো চাদরে ঢাকা ছিল, এখন দুটো হাত সে দুদিকে ছড়িয়ে চাদরটাকে সরিয়েছে। রিতম বিস্ফারিত চোখে দেখলো দুটো কাটা হাত বুকের দিকে ধরে রেখেছে সে, সেই কাটা হাতের নিচ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এতক্ষণ রিতম বসেছিল তাই বুঝতে পারেনি, এবার সে দেখতে পেল বউটার হাতের জায়গায় ব্লাউজ রয়েছে ঠিকই, কিন্তু তার নিচ থেকে হাত নেই, সম্পূর্ণ ফাঁকা। রিতম আর কোনো কথা বলার অবস্থায় ছিল না, সে চমকে উঠল পরপর কতগুলো শব্দে। সে দেখল এক এক করে প্রতিটা জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে জোরালো শব্দে, কাঠে কাঠে লোহায় লোহায় ঠক্করের প্রতিটা শব্দে রিতম চমকে চমকে উঠছে। সে ভয়ে একটা জানলার কাছে গিয়ে সেটা টেনে খোলার চেষ্টা করলো, কিন্তু অনেক কষ্টেও খুলল না সেটা। ভয়ে ভয়ে আবার নিজের সিটে গিয়ে ফিরল সে। খুলবে না, এত সহজে খুলবে না, এখন খোলার সময় হয়নি ওর। এসব কি হচ্ছে? হ্যাঁ, এখনো অনেক কিছু বাকি আছে হওয়ার। তার মানে কি বাকি আছে হওয়ার? গল্পের পরবর্তী অংশ থাকবে দ্বিতীয় পর্বে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।